সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে চলতি মাসে ২৩ দিনেই ডেঙ্গুতে ১৩৩ জনের মৃত্যু হলো। আর একদিনে ডেঙ্গুতে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪৮-এ। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৫,৭১২ জন। এদিকে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটির ৩৭৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এদিকে ২৪ ঘন্টায় সারা দেশে ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন আর মারা যান ১,৭০৫ জন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতবারের তুলনায় এবছর নভেম্বরে ২০ থেকে ৩০% বেশি বেড়েছে ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৩৭ জন ডেঙ্গু রোগী। কিন্তু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় ঝুঁকিতে অন্যান্য রোগীরা। চিকিৎসক ও স্থান সংকটের দোহাই দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় গত বছরের তুলনায় এবছর নভেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসে ভর্তি হয়েছেন প্রায় ২৫০ রোগী, যা গত বছর একই সময় ছিল ৮২ জন। রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চালু করা হয়নি আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডের ৬টি ইউনিটে অন্য রোগীদের সাথেই চলছে আক্রান্তদের চিকিৎসা। ডেঙ্গু রোগী মশার তলে ২৪ ঘন্টা থাকা লাগবে। ওনারা সব তো এখানে একভাবেই খোলা বেড়ে থাকে। তো ক্যান্সারের রোগী নিয়ে আসছে, আমি মশারি দিয়ে রাখি, কারণ যেহেতু একটা মরণ ব্যাধি রোগ নিয়ে এখানে আসা হয়েছে, তারপরে যদি হয় আবার ডেঙ্গু পেশেন্ট থেকে আরেকটা ডেঙ্গু পেশেন্ট হয়। সুতরাং যারা ডেঙ্গু পেশেন্ট আসে অ্যাটলিস্ট তাদেরকে মশারি দিয়ে প্রোটেক্টেড এরিয়ার ভিতর রাখা উচিত, যারা অন্য জেনারেল যে পেশেন্টগুলো আছে তারা যেন ডেঙ্গু এফেক্টেড না হয়। শয্যা সংকট সহ নানা সমস্যা থাকলেও সুষ্ঠু সেবা দেওয়ার চেষ্টায় চিকিৎসকেরা। নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করছেন তারা। এখন কিন্তু ডেঙ্গু রোগী শেষের দিকে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে গত অক্টোবর মাসেও গত বছরের থেকে অনেক বেশি রোগী ছিল, প্রায় 20-30%। এবছরও কিন্তু সেই নভেম্বর মাসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতাই এর সবথেকে বড় কারণ। এতগুলো ডেঙ্গু রোগী দেওয়ার জন্য আলাদাভাবে সে জায়গাটা নাই। পাশাপাশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য যে লোকবল, স্পেশালি ডিউটি ডক্টর, নার্স এবং আনুষঙ্গিক যারা সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ওয়ার্ড বয়, সিস্টার, ক্লিনার, এগুলোর অপ্রতুলতা আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৩ জনের। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৯৭৮ জন ডেঙ্গু রোগী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের নাম ৩৬শে জুলাই করার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। এখানে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় এমার্জেন্সি ট্রমা সেন্টার করার দাবি তাদের। সকালে ঢাকা মেডিকেলের মিলন হলে এক অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। এদিকে গণ অভ্যুত্থানে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতদের বেশিরভাগের বয়স ৩০ বছরের নিচে বলে জানান ডাক্তাররা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দিনরাত চিকিৎসা দেয় ঢাকা মেডিকেলের ডাক্তাররা। তাদের স্মরণ করতে শনিবার সেমিনারের আয়োজন করা হয়। এতে ডাক্তাররা সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেন। সহিংসতার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন গুরুতর আহত ৯০৩ জন। ১৬২ জনকেই হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়, আর সেখানে মারা যান ৮৯ জন। এখনও ২৩ জন চিকিৎসাধীন। ডিএমসির তথ্য বলছে, রোগীদের মধ্যে ১৩ থেকে ৩০ বছর বয়সী ছিলেন ৬২০ জন। ২/৩ রোগী চিকিৎসা নিয়েছেন নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ক্যাজুয়ালিটি ও চক্ষু বিভাগে। আন্দোলনে হতাহতদের স্মরণে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালকে ইমার্জেন্সি ট্রমা সেন্টার হিসেবে রূপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা। এই হাসপাতালটাকে যদি আমরা 36 জুলাই স্পিরিটটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাব তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের এই 36 জুলাই এই স্পিরিটটা আমরা লিখে দেবো, রেফার টু 36 জুলাই হাসপাতাল। চক্ষু বিভাগে চিকিৎসা নেওয়া ১১৬ জনের মধ্যে ৭৮ জনই অন্ধ হয়ে গেছে বলে জানান চিকিৎসকরা। যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে সড়ক ভবনে আগুন দিচ্ছে। আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি
আমাদের উপর এখন কোনো চাপ নেই, আমাদের উপর এখন কোনো কর্তৃত্ব নেই, আমরা এখন স্বাধীন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চিকিৎসা নিতে যাওয়া শিক্ষার্থীদের ওপরও হামলা করেছে ঢাকা মেডিকেলের ছাত্রলীগের নেতাকর্মীরা। যেমন আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে, ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। উপদেষ্টাকে কাছে পেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনকে নিপীড়নমূলক মন্তব্য করে তা সংস্কারের দাবি জানান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন যত দেরি হবে দেশি বিদেশি ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তারেক রহমান আরও বলেন, কেবল নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে রাষ্ট্র সংস্কারে 31 দফা রূপরেখা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় অংশ নেন নেতাকর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা বিএনপিও চায়, তবে বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা, আশঙ্কা তারেক রহমানের। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারেক রহমানের দাবি, সংস্কারের প্রকৃত বাস্তবায়ন করতে পারে শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে, যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন করা ঠিক হয়নি বলে মনে করেন টেলিভিশন সাংবাদিকরা। এ নিয়ে উদ্বেগ জানান তারা। সকালে রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হয়। পরে কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগে প্রয়োজন সংস্কার, তারপর স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন। টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর সাংবাদিকরা বলেন, 1991 সালের জাতীয় নির্বাচনের পর 3 জোট রূপরেখা বাস্তবায়ন হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংকটে পড়তে হতো না। বৈঠক শেষে নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরেন বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। আবার যে নির্বাচন কমিশন গঠন হলো, সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। যদি 20 জন ব্যক্তির নাম আসতো, এখান থেকে ইন্টারভিউ হতো, আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম। সাংবাদিকদের প্রস্তাব নিয়ে কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। যেমন রাষ্ট্রপতির নির্বাচন, তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এ সময় কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, এমন কিছু সংস্কার আনা হবে যাতে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচনের খরচ অনেক কমবে, জনবলও লাগবে কম। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে, স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই,
তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। পরে 20টি নারী সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ডিসেম্বরের পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করেছে জামায়াতে ইসলামী। দুপুরে মানিকগঞ্জে দলের কর্মী সম্মেলনে এই দাবি জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত করারও দাবি জানান এই জামায়াত নেতা। বলেন, আওয়ামী লীগ আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র কাঠামো ধ্বংস করা হয়েছে। এগুলো সংস্কার বেশি জরুরি। এ কাজে সময় নষ্ট না করার আহ্বান জানান গোলাম পরোয়ার। তার মতে সংস্কারে দেরি হলে ষড়যন্ত্রকারীরাও সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদের দোসররা এখনও সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। যে কোনো সংস্কারের আগে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। শনিবার দুপুরে রাজধানী সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এই প্রস্তাব দেন তিনি। এছাড়া বিশিষ্টজনেরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার আয়োজন যেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শঙ্কার কারণ না হয়। সংস্কার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতেরও আহ্বান জানান তারা। আয়তনে খুব বড় নয় বাংলাদেশ, তবে এই ছোট ভূখণ্ডেই ১১০টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস। ভাষা রয়েছে ৪০টির বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এসব গোষ্ঠীর বিভিন্ন বিষয় সমাধান আর বৈষম্য দূর করার প্রস্তাব আসে নানা মহল থেকে। শনিবার এই নিয়ে যৌথভাবে আলোচনার আয়োজন করে উন্নয়ন ও গবেষণা সংস্থা সেড, বিআরসি এবং পিপিআরসি। এতে যোগ দেন প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিরা। পাহাড় ও বনভূমি ধ্বংস, বিভিন্ন পেশায় অমানবিক বেতন কাঠামো, জাতিগত অবহেলা সহ নানা প্রসঙ্গ উঠে আসে তাদের বক্তব্যে। ওখানে আপনার জীববৈচিত্র্য নষ্ট হয়, আপনার পশু পাখিদের খাদ্য থাকে না, এখন আপনি বনে মানব পাবেন না। আজকে বিভিন্ন উন্নয়নের কারণে আমরা জুম চাষগুলো হারিয়ে ফেলতেছি। আমার বাবা সুইপার, মিনিস্টার সাহেব আপনার বাবা একজন কৃষক এদেশে। বিশিষ্টজনেরা বলেন, সংস্কার চূড়ান্তের আগে সব শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এই সমস্ত জমিগুলো আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো রকমের কাজেই লাগছে না, সেই জমিগুলো তাদের ফেরত দেওয়া। আমরা তো একটা দেখলাম যে সময় সংস্কার হয়েছে, সমস্যা আরো গভীর হয়েছে। আমাদের ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার, এটাই হচ্ছে আজকের দাবি। তাদের সমস্যাটা তারাই সবথেকে ভালো বোঝেন এবং বলতে পারে, এবং এটা যদি একটা ব্যবস্থা করা যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে। চা শ্রমিক, হরিজন সম্প্রদায় সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। চা বাগানে ব্যবসায় ওনাকে শেয়ার দিয়ে উনি শুধু কর্মী হবে না, উনি মালিকও হতে পারবেন। উনি তো জেনারেশন থেকে উনি তো এই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সামাজিক সুরক্ষার বিষয়ে 8টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের গোড়া থেকে নির্মূল না করতে পারলে আবারও ষড়যন্ত্র শুরু হবে বলে সতর্ক করেছেন সার্জিস আলম। সকালে বরিশালে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক। এ সময় সার্জিস বলেন, যত দ্রুত সম্ভব বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ ৭৯টি পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরাও। এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই। তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না।
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসটি রাস্তার পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিআরটিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পিকনিক করতে কয়েকটি বাসে করে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 460 শিক্ষার্থী। তবে দোতলায় একটি বাস বিদ্যুতের তারে জড়ালে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। গ্রামীণ সড়ক ধরে রিসোর্টে যাওয়ার পথে উত্তর প্যালাইদ গ্রামে বহরের একটি দোতলা বাস বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ স্পর্শে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা বলছেন এই সড়কে সচরাচর বাস চলাচল করে না। দোতলা বাসের উচ্চতা বেশি হওয়ায় সড়কের পাশের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। শর্ট করে সবার আমি আটা ভাত রেখে সেগুলো বাঁশে লেগে দিই, বাঁশ দাঁড়িয়ে তাকে হসকে দিতে মানে বাঁশ আনছি ঠিক, কিন্তু বাঁশ উপরে লাগর হয়েছে না। ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে, তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত গাড়িতে লাগা গেছে, লাগা যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গেছে, বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য ও স্থানীয় পুলিশ। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশন ট্যুরের অংশ হিসেবে পিকনিকে, আসলে এটা পিকনিক বলতে পারেন, পিকনিকে যায়। হাবিব আমাকে ফোন দিল, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ডাবল ডেকার বাস পিছনের যেটা সেটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। ডাবল ডেকার বাস আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডাবল ডেকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না, আমরা আসলে কথা বলে জানতে পারবো বিষয়টা কী। আসলে ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া 5 সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আর বিআরটিসি গঠিত 5 সদস্যের কমিটিকে আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ফার্মগেটের একটি বাণিজ্যিক ভবনের আগুন 8 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় সকাল 9:20 দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি বাণিজ্যিক ভবনের বেসমেন্টে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। জানা গেছে মানসী প্লাজার 7তলা ভবনের বেসমেন্টে পুরাতন মালামালে আগুন লাগে, কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নি নির্বাপন দেরি হয় বলে জানায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোঅপারেটিভ মার্কেন্টাইল ব্যাংকের গোডাউন আছে, তো ওইখানে তাদের কাগজপত্র আছে, বাই আছে, ওইখান থেকে আগুনটা উৎপত্তি হতো। গ্রাউন্ড ফ্লোর পুরোটাই হচ্ছে গোডাউন, কাগজ পর্যাপ্ত পরিমাণে কাগজ একদিক দিয়ে আগুন নিভানো হয়, অন্য দিক দিয়ে আগুন জ্বলতে থাকে, এই পর্যায়ক্রমে বন্ধ হয় আবার জ্বলে। গ্যাস সংকটে গেল 9 মাসে দেশে প্রায় 200টি কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধের মাধ্যমে গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি কেনাকাটায় সাশ্রয় হয়েছে 370 কোটি টাকা। দেশে দৈনিক 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে 280 কোটি। শিল্প কারখানায় 100 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 60 কোটি ঘনফুট গ্যাস। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এতে সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর শঙ্কা উদ্যোক্তাদের। বিসিআই আয়োজিত সেমিনারে জানানো হয়, জ্বালানি সংকটে চলতি বছরের 9 মাসে প্রায় 200 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আরও 300টি কারখানা বন্ধের পথে আছে। অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় $1 বিলিয়ন অর্থমূল্যের গ্যাস। রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট। দ্যাট দ্য ডোমেস্টিক সেক্টরের এনার্জি কনজাম্পশন বেড়েছে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক। এর মধ্যে আর কোনো ডিবেট, অনলি রিজন দ্য ইন্ডাস্ট্রি ইজ প্রবলি নট শ্রাঙ্ক হতে পারে ইফ দে হ্যাভ বিকাম সুপার এফিশিয়েন্ট।
যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। জানান গত 2 মাসে প্রায় 5,000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সংকট সমাধানে সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা মাত্র 6 মাসের যে আমদানি করেছি তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এই তথ্যটা তো আমরা বলছি, হোয়াট দিস এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি, এ কথা বরাবর শুনে আসছি, কিন্তু এর সাইন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারের বেসিস কি ছিল? 23 জানুয়ারির আগে এটি ছিল না, অল্প একটু ছিল। এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি রিকশা চালু সহ 12 দফা দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবের সামনে চালক শ্রমিকদের গণ অবস্থান। সকালে পুরানা পল্টনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেয় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটো চালক গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তিরও দাবি জানান। গত 2 দিন ধরেই রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয়েছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া হয় টিয়ার শেল। রেললাইন অবরোধ, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে 4 ঘণ্টা। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে রয়েছেন চালকরা। যশোর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরা পার্সন শরীফ খানের ওপর হামলার 3 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে বুধবারের হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জিয়াউল বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলায় অভি ইসলাম, বিল্লাল হোসেন ও আব্দুর রহমানের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়। পুলিশ আরও জানায়, কৃষ্ণনগর এলাকার পুলিশের এএসপি ফখরুল ইসলামের বাবা মকবুল হোসেনের ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করা সহ নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহে যান জিয়াউল ও শরীফ। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ 2 সাংবাদিককে উদ্ধার করে। এখনো পারে নাই, কিন্তু জোরালো চেষ্টা, মানে ওরা তো ওই ঘটনা ঘটার পরে আমরা যাওয়ার আগের থেকেই এলাকার থেকে টোটালি চলে গেছে, তাদের মোবাইল নাম্বার গুলো পর্যন্ত বন্ধ সব। যখনই যে তথ্যগুলো আমরা পাচ্ছি তাৎক্ষণিকভাবে আমরা অ্যাকশন নিচ্ছি। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।